হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2020 সালে মুক্তিপ্রাপ্ত দ্য হেস্ট অফ দ্য সেঞ্চুরি মুভির এক্সপ্লেনেশন, যার অর্থ শতাব্দীর সেরা ডাকাতি। এটি একটি স্প্যানিশ সিনেমা। এই মুভিতে বক্স অফিস কালেক্ট হয়েছে $12 মিলিয়ন, যার IMDb রেটিং হচ্ছে 7.1 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে এরিয়েল উইনোগ্রাড। ব্যাংক ডাকাতের কথা তো আমরা অনেক শুনেছি, কিন্তু কখনো কি পুলিশের নাকের ডগা দিয়ে ব্যাংক ডাকাতের কথা শুনেছি? আর্জেন্টিনায় ঘটে যাওয়া সত্য ঘটনার উপরে এই মুভিটি নির্মাণ করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে ফার্নান্দো নামের একজনকে দেখি। ফার্নান্দো একজন ছোটখাটো চোর ছিল। এর পাশাপাশি ফার্নান্দো চিত্র আঁকতো এবং মার্শাল আর্টে শিখতো। ফার্নান্দো তার কাজগুলোকে পারফেক্ট ভাবে করার চেষ্টা করত। এক বৃষ্টির রাতে ফার্নান্দো রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখন এই রাস্তায় একটা গাড়ি এসে ফার্নান্দোকে ভিজিয়ে দেয়। ফার্নান্দো হাতে থাকা সিগারেটটি পানিতে ফেলে দেয়। সিগারেটটি পানিতে ভেসে যাচ্ছিল, আর ফার্নান্দো সেই ভেসে যাওয়া সিগারেটটি অনুসরণ করছিল। ফার্নান্দো দেখে সিগারেটটি একটা ম্যানহোলের ভেতর পড়ে। ম্যানহোলের সামনে এই শহরের সব থেকে বড় ব্যাংক, ব্যাংক অফ রিও ছিল। ফার্নান্দো ব্যাংকের আশপাশ খুব ভালোভাবে দেখতে শুরু করে। একটু পর ফার্নান্দো একটা লেক দেখতে পায়। ফার্নান্দো সেই ম্যানহোলের ভেতর বসে ব্যাংক ডাকাতের প্ল্যান করতে থাকে। এরপর ফার্নান্দো তার বন্ধু শিবাসের কাছে আসে। ফার্নান্দো পুরো বিষয়টা শিবাসকে খুলে বলে। শিবাস পেশায় একজন মেকানিক্স ছিল। শিবাস বলে, তোমার এই প্ল্যানে আমি থাকবো, তবে এর জন্য অনেক টাকার প্রয়োজন। তুমি আগে একজন ইনভেস্টর খোঁজো। পরের দিন ফার্নান্দো ডিবেওজা নামের একজনের সাথে দেখা করে। ফার্নান্দো বলে, আমাদের এই কাজের জন্য তোমার কি কোনো ইনভেস্টর আছে? ডিবেওজা বলে, আছে। সে একজন পারফেক্ট লোক। সে যেমন টাকা ইনভেস্ট করতে পারবে, ঠিক তেমনি আমাদের দলেও থাকতে পারবে। পরবর্তীতে মারিও নামের একজন আইনি জটিলতার জন্য একটা অফিসে এসেছে। মারিও সেখানে থাকা মহিলাটিকে বলে, আমি আপনাকে দেওয়ার জন্য $2000 নিয়ে এসেছি। মহিলাটি বলে, আমি $2000 কথা বলিনি, আমি তো 2000 টাকার কথা বলেছিলাম। মারিও বলে, হয়তো আমি শুনতে ভুল করেছি। এখন এতগুলো টাকা তো ফেরত নিয়ে যেতে পারবো না। আপনি কি এই টাকাটা আপনার কাছে রাখবেন? এই বলে মারিও মহিলাটির হাতে একটা খাম তুলে দেয়। রাতের বেলা মারিও সেই দেয়াল বেয়ে ভেতরে ঢোকে। মারিও সেই খামে একটা চিপ রেখেছিল। মারিও জানতো মহিলাটি খামটি একটা ক্যাশ বাক্সে রাখবে। মারিও সেই চিপের সাহায্যে ক্যাশ বাক্সটি খুঁজে পায় এবং ক্যাশ বাক্স ভেঙে সব টাকাই নিয়ে নেয়। একটু পর মারিওকে সেখানকার একটা মহিলা দেখে ফেলে। মহিলাটি বলে, আপনি কে এবং এখানে কি করছেন? মারিও বলে, আমি আজই এই অফিসে জয়েন করেছি, কাজের চাপ থাকায় রাত জেগে কাজ করলাম। এইসব বলে মারিও কোনোভাবে মহিলাটিকে বোঝায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মারিও বুঝতে পারে তাকে কেউ ফলো করছে। আসলে গাড়িতে থাকা ফার্নান্দো মারিওকে ফলো করছে। ফার্নান্দো মারিওকে ফোন করে বলে, ডিবেওজা আমাকে পাঠিয়েছে, কাল বিকেলে তোমার সাথে দেখা করতে চাই। একটু পর মারিও ফার্নান্দোর গলা চেপে ধরে এবং বলে, তুমি নিশ্চয়ই গোয়েন্দা অফিসার। ফার্নান্দো বলে, না, আমাকে ডিবেওজা পাঠিয়েছে। কিন্তু মারিও এই কথা বিশ্বাস করে না। এরপর মারিও যখন বাসায় আসে তখন টেলিফোনে ফার্নান্দোর কথাগুলো শুনতে পায়। পরের দিন বিকেলে মারিও ফার্নান্দোর সাথে দেখা করতে আসে। এরপর ফার্নান্দো মারিওকে ব্যাংক ডাকাতের ব্যাপারটা জানায় এবং বলে, তুমি একমাত্র যে এই কাজে ইনভেস্ট করতে পারো। এরপর তারা দুজনই সোজা ব্যাংকের সামনে চলে যায়। ফার্নান্দো ম্যানহোলের ভেতর মেজারমেন্ট ট্যাপ ফেলে। এরপর মারিও ফার্নান্দো ম্যানহোলের ভেতরে আসে। ফার্নান্দো সেই ট্যাপ হাতে নিয়ে বলে, এর গভীরতা মাত্র 59 ফিট, আমরা খুব সহজে এটা করতে পারবো। পরের দিন ফার্নান্দো মারিও ডিবেওজাকে বোঝায়। মারিও ডিবেওজাকে বলে, এই ছেলের দ্বারা কি কিছু হবে? ডিবেওজা বলে, ফার্নান্দোর উপর আমার বিশ্বাস আছে, তুমি তার প্ল্যানটা আগে শোনো, যদি পছন্দ না হয় তাহলে টাকা দেবে না। এরপর ফার্নান্দো একটা টেম্পারেচার শুট পরে আসে এবং তাদেরকে বলে, আমাদের শরীরের তাপমাত্রা যদি তারা কোনো টের পেয়ে যায় তবে আমরা এই শুটটি পরবো। ফার্নান্দো তার পুরো প্ল্যানটাই ভালো করে বুঝিয়ে দেয়। ফার্নান্দোর কথায় মারিও রাজি হয়ে যায়। কিছুদিন পর ফার্নান্দো ব্যাংকের ভেতরে আসে। ফার্নান্দো ব্যাংকের ভেতরটা ক্যামেরা দিয়ে ছবি তোলে। ফার্নান্দো আশপাশটা খুব ভালোভাবে দেখছিল, কেননা ব্যাংকে ডাকাতি করতে হলে ব্যাংকের কোথায় কি আছে তা ভালোভাবে জানতে হবে। কিছুক্ষণ পর দুজন গার্ড এসে ফার্নান্দোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সময় ফার্নান্দো ব্যাংকের ভোল্ট দেখে ফেলে। এরপর দুজন গার্ড ফার্নান্দোর ক্যামেরা সহ সবকিছু চেক করে, কিন্তু তেমন কিছুই পায় না। আসলে ফার্নান্দোর ক্যামেরায় থাকা মেমোরিটি ফার্নান্দোর হাতেই ছিল, তাই গার্ড তেমন কিছুই পায় না। ফার্নান্দো গার্ডদের বলে, আমি আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। পরবর্তীতে ফার্নান্দো সবাইকে ব্যাংকের ডিজাইন দেখায়, সবাইকে নকশা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। এরপর তারা ম্যানহোল থেকে ব্যাংকের দূরত্ব একটা সাইকেলের দ্বারা মাপতে থাকে। পরের দিন ফার্নান্দো হিসাব করে তাদের আসলে কতটুকু সুড়ঙ্গ করতে হবে। তাদের দলে অ্যাবার্ডো নামে একজন যোগ দেয়। এরপর সবাই মিলে সেই গুহার ভেতর যায়। শিবাস মাটি খুঁড়তে শুরু করে, তবে বেশি দূর আগাতে পারে না। সবাই মিলে আবারও পরামর্শ করে। মারিও বলে, ভল্টের তালা দেখতে কেমন সেটা তো আমরা কেউ জানি না। ফার্নান্দো বলে, তুমি অন্য একটা ব্যাংকে গিয়ে দেখে আসো। পরের দিন মারিও শহরের অন্য একটা ব্যাংকে আসে। মারিও ব্যাংকে টাকা রাখার নাম করে ভল্টের তালা খুব ভালোভাবে দেখে নেয়। এরপর তারা আবারও ম্যানহোলের ভেতরে আসে। শিবাস বলে, আমাদের আসবাবপত্র আনার জন্য একটা গাড়ির প্রয়োজন। তারা সকলে চিন্তা করে আসলে তাদের একটা গাড়ির প্রয়োজন আছে। পরের দিন তারা
একটা গাড়ি ম্যানেজ করে। গাড়িটি দেখতে খুবই পুরাতন ছিল। তারা সবাই গাড়ির ভেতরে বসেছিল। তখনই সেখানে পুলিশ চলে আসে। মারিও বলে, আমরা আমাদের বন্ধুর জন্য অপেক্ষা করছি। পুলিশ গাড়ির কাগজপত্র চেক করে। একটু পর সেখানে এবার্ডো ও তার স্ত্রী আসে। এতে পুলিশ চলে যায়। একটু পর মারিও এবার্ডোকে বলে, আমরা বলেছিলাম আমাদের প্ল্যানের কথা যাতে কেউ না জানে, তাহলে তুমি তোমার স্ত্রীকে কেন বললে? এবার্ডো বলে, আমার স্ত্রী কাউকে বলবে না, ও খুবই বিশ্বস্ত। এরপর থেকে রাত দিন এক করে তারা সুড়ঙ্গ খোঁজার কাজ শুরু করে দেয়। অবশেষে তারা সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ করে। একটু পর মারিও বলে, ভোল্টের কাছে কিভাবে যাব? তোমার কাছে কি এর কোনো প্ল্যান আছে? ফার্নান্দো তেমন কিছুই বলে না। মারিও বলে, তোমার এই প্ল্যানে কতগুলো টাকা ইনভেস্ট করেছি তার কোনো হিসেব রাখো। এই বলে মারিও রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর রাতের বেলায় ফার্নান্দো ও তার গার্লফ্রেন্ড ছাদের উপরে শুয়েছিল। হঠাৎ ফার্নান্দোর মাথায় একটা প্ল্যান আসে। ফার্নান্দোর সাথে সাথে মারিওর সাথে দেখা করে। মারিও বলে, কি বলতে চাও বলো? ফার্নান্দো বলে, ব্যাংকের সকালবেলা সিকিউরিটি এক থাকে আর রাতের বেলা আরেক থাকে। আমরা সকালে প্রধান গেট দিয়ে ঢুকবো, আমাদের একজন সুড়ঙ্গ দিয়ে ঢুকবে। আমরা সবাইকে বোঝাবো আমরা ছোটখাটো চুরি করতে এসেছি, সবার নজর আমাদের দিকে করে নেব। এরপর কাজ শেষ হলে ম্যানহোল দিয়ে পালিয়ে যাব। এই পুরো প্ল্যানটাই মারিওর কাছে খুবই পছন্দ হয়। পরের দিন সকালে মারিও সহ সকলে তৈরি হয় এবং হাতে আঠা লাগায় যাতে ফিঙ্গারপ্রিন্ট খুঁজে না পায়। একদিকে শিবাস গাড়ি থেকে নেমে ম্যানহোলের ভেতর আসে, অন্যদিকে ফার্নান্দো ও এবার্ডো ব্যাংকের মূল গেট দিয়ে ঢোকে। ব্যাংকের অন্য দরজা দিয়ে মারিও ও ডেবোজা ঢোকে। ভেতরে থাকা চারজনে মুখে কালো মাস্ক পরে নেয় এবং সাথে সাথে সবার উপর বন্দুক ধরে। সবাইকে মাটিতে বসে যেতে বলে। মারিও একজনকে ব্রিফকেসে টাকা ঢোকাতে বলে। আসলে তারা সবাইকে বোঝাতে চেয়েছিল তারা চুরি করতে এসেছে। একটু পর সেখানে পুলিশও চলে আসে। মারিও সেখানে থাকা একজন গার্ডের থেকে বুলেট বের করে নেয় এবং তাকে খালি বন্দুক ফিরিয়ে দেয়। মারিও গার্ডের ফোন নেয় এবং বলে, পুলিশ কোনো যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে ফোন দেবে। এরপর মারিও সেই গার্ডটিকে বাইরে বের করে দেয়। এরপর ভেতরে থাকা সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। একটু পর দেওয়াল ভেঙে শিবাস ভেতরে ঢোকে। শিবাস পাওয়ার ক্যানন নামে একটি যন্ত্র তৈরি করে যার সাহায্যে খুব সহজেই ভল্টের তালা ভাঙা যাবে। এই দেখে ফার্নান্দো অবাক হয়ে যায়। এরপর শিবাস ভল্টের তালা ভাঙছিল আর ফার্নান্দো তাকে সাহায্য করছিল। এদিকে বাইরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও চলে এসেছে। পরবর্তীতে পুলিশের প্রধান মেরিওকে ফোন করে। মারিও পুলিশের সাথে কি কি কথা বলবে সেটা ফার্নান্দো আগেই শিখিয়ে দেয়। এমনকি মারিও কিছুদিন অভিনয়ে প্র্যাকটিস করেছিল। মারিও বলে, ব্যাংকের ছাদে আপনাদের বাহিনী উঠেছে, তাদেরকে তাড়াতাড়ি নামতে বলুন, নয়তো সবাইকে মেরে ফেলবো। এই শুনে পুলিশের প্রধান সবাইকে নেমে যেতে বলে এবং সবাই ছাদ থেকে নেমে পড়ে। পুলিশ প্রধান বলে, আমি তোমার কথা শুনেছি, তুমি ভেতরে থাকা কারো কোনো ক্ষতি করবে না। মারিও বলে, আমিও কারো ক্ষতি করব না। মারিও আরো বলে, আমরা এখান থেকে সেফলি বের হতে চাই, তাই একজন লয়ার প্রয়োজন, আপনি একজন লয়ার নিয়ে আসুন। আসলে মারিওদের প্ল্যান এটাই ছিল, তারা যেভাবে হোক সময়টা নষ্ট করতে যাচ্ছিল। এদিকে ফার্নান্দো ভল থেকে টাকা এবং সোনা বের করতে থাকে। একটু পর একটা ছেলে হাত উঁচু করে বলে, আমি ওয়াশরুমে যাব। এই শুনে মারিও ছেলেটিকে বাইরে বের করে দেয়। পুলিশ প্রধান ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে। ছেলেটি এতটাই ভয় ছিল সে কিছুই বলতে পারেনি, এমনকি ছেলেটি প্যান্টে প্রস্রাবও করে ফেলে। যাই হোক, ভেতরে এক বৃদ্ধ মহিলা বলে আজ তার জন্মদিন। সকলে মিলে মহিলাটির জন্মদিন পালন করে। জন্মদিনের উপহার স্বরূপ মারিও মহিলাটিকে বাইরে বের করে দেয়। মহিলাটি বলে, তারা খুবই ভালো, তারা আমার জন্মদিন পালন করেছে। এরপর ভল্টের তালা ভাঙার সময় যন্ত্রটি আর কাজ করে না। শিবাস বলে, মেশিন গরম হয়ে গেছে, তাই কিছুক্ষণ সময় লাগবে। এই শুনে ফার্নান্দো মারিওকে ব্যাপারটা জানায় এবং বলে মারিও যাতে পুলিশদের সাথে আরো কথা বলে। একটু পর পুলিশ প্রধান ফোন করে বলে, আমি তোমার জন্য উকিল নিয়ে এসেছি। পুলিশ প্রধান যখনই ফোনটি উকিলকে দেয় তখনই মারিও বলে, এই লয়ারের জন্য আমি জেল খেটেছি, আপনি আমার পরিচিত এক লয়ারকে নিয়ে আসো। মারিও সেখানকার একটা ফোনের নাম্বার দেয় এবং কল করতে বলে। এদিকে সেই মেশিনটি ঠিক হয়ে যায় এবং আবারও কাজ শুরু করে দেয়। আগের উকিলটি মারিওকে ফোন করে মারিওর উকিল মনে করে। মারিও তার ভয়েস চেঞ্জ করে কথা বলে। উকিলটি সবকিছু খুলে বলে যেটা মারিও আগে থেকে জানতো। তারপরও মারিও বলে, ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। এভাবে কয়েক ঘন্টা কেটে যায়। ফার্নান্দো ভল থেকে বের করা সবকিছুই বস্তায় ঢোকায়। ফার্নান্দো সহ সবাই বুঝতে পারে তাদের হাতে সময় কম, কারণ তারা 7 ঘন্টার টার্গেট নিয়ে এখানে এসেছে। একটু পর ফার্নান্দো সেই সুড়ঙ্গ দিয়ে বস্তাগুলো দিচ্ছিল আর এবার্ডো সেগুলো নৌকায় তোলে। এদিকে পুলিশ প্রধান ব্যাংকের সামনে ম্যানহোলে ঢাকনা দেখতে পায়। এতে পুলিশ প্রধানের সন্দেহ বেড়ে যায়। ফার্নান্দোরা তাদের সব অস্ত্রই রেখে যায়। আসলে এগুলো সবই নকল ছিল, কেননা তারা যদি ধরা পড়ে তাহলে তাদের যাতে অস্ত্র মামলা দিতে না পারে। এই সবকিছুই তারা আগে থেকে প্ল্যান করেছিল। মারিও সবাইকে শুয়ে থাকতে বলে এবং দরজা লাগিয়ে দেয়। তারা ব্যাংক থেকে যাওয়ার আগে সবকিছুই মুছে দেয় এবং ভল্টের বক্সটি আগের জায়গায় রেখে দেয়। এদিকে পুলিশ প্রধান সেনাবাহিনীকে বলে ভেতরে তারা নিশ্চয়ই প্ল্যান করছে, কিন্তু সেনাবাহিনী প্রধান এই কথার গুরুত্বই দেয় না। তখনই তারা বুঝতে পারে ভেতরে থাকা সকলেই পালিয়েছে। সাথে সাথে সেনাবাহিনী ম্যানহোলের ভেতরে যায় এবং ব্যাংকের ভেতরে ঢোকে। এদিকে শিবাসদের বোটের ইঞ্জিন চালু হচ্ছিল না, তারা আগে থেকে বাঁধ তৈরি করে রেখেছিল। উপায় না পেয়ে হাত দিয়ে বোটটি চালায়। অন্যদিকে পুলিশ সেই সুড়ঙ্গটি দেখে, তবে প্রবেশ পথে গ্রেনেড ছিল। পুলিশ জানতে পারে ডাকাতদের বন্দুক নকল ছিল, তাই এই গ্রেনেডও ছুড়ে ফেলে। এতক্ষণে ফার্নান্দো সহ সবাই তাদের গন্তব্যে এসে গেছে। একজন রাস্তায় গাড়ি নিয়েছিল, সেই লোকটি ম্যানহোলের ঢাকনা খুলে দেয়। আস্তে আস্তে সবাই এবং টাকার বস্তাও গাড়িতে তোলা হয়। এদিকে পুলিশ এসব প্ল্যান দেখে হতবাক হয়ে যায়।
ফার্নান্দো ম্যানহোলের ঢাকনা লাগিয়ে দেয়। যখনই তারা গাড়ি ছাড়বে তখনই তাদের পাশ দিয়ে পুলিশের গাড়ি যায়। একটুর জন্য তারা সবাই ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি তারা আসলে ব্যাংক থেকে কতটা দূরে ছিল। পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা ডাকাতি করে নিল। তারা সবাই 145টি ভোল্ট ভেঙে প্রায় $20 মিলিয়ন ডাকাতি করে। সবারই চোখে মুখে ছিল এক প্রশান্তির ছায়া। সবাই টাকাগুলো ভাগাভাগি করে নেয়। এরপর থেকে সবারই জীবন পাল্টে যায়। কেউ ঘোরাঘুরি করে, তো কেউ ডায়মন্ডের রিং কিনে, কেউ বা আবার পরিবার নিয়ে ভালোই আছে। এবারডো অন্য মেয়ে নিয়ে ঘোরে। এসব এবারডোর স্ত্রী দেখে ফেলে এবং সোজা গিয়ে পুলিশকে ডাকাতের সব কথা বলে দেয়। পুলিশ এক এক করে সবাইকে গ্রেপ্তার করে ফেলে। পুলিশ মাত্র $2 মিলিয়ন ফেরত পেয়েছিল। বাকি টাকার খোঁজ আজও মেলেনি। পরবর্তীতে ফার্নান্দো ছাড়া পায়। তাদের শাস্তি দেওয়ার মতো বেশি কিছু পায়নি। ফার্নান্দোর জন্য মারিও নতুন গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। শেষে আর্জেন্টিনায় ঘটে যাওয়া ব্যাংক ডাকাতির কিছু ফুটেজ দেখানো হয়। আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।